সেখানে 10টা জুতা নিক্ষেপ করলে রাজু ভাস্কর্যের সামনে শেখ হাসিনার ফটোটা নিয়ে 10টা জুতা নিক্ষেপ করলে একটা মজো ভাই, এটার থেকে আমি বঞ্চিত হয়েছি। এই কারণে আমি খুব আমার খুব খারাপ লাগলো। আমি যদি থাকতাম তাহলে আমি ওতে অংশগ্রহণ করতে পারতাম। এখন জন্মই যে আজন্ম পাপ, সেটা শেখ হাসিনার জন্ম না হলে বোঝা যাইতো না। 2008-এর পরে এসে গণতন্ত্রের আবার কবর রচনা হয়, যে কবর রচনা 2024 সালের 5 আগস্টের বিশাল এক গণহত্যার মধ্য দিয়ে এই আবার একটা গণতন্ত্র ফিরিয়ে আসার প্রক্রিয়া চলছে, কিন্তু প্রকৃত অর্থে এখনো গণতন্ত্র ফিরিয়ে আসেনি। তারই একটা রূপরেখা চলছে বা একটা ইন্টারিম গভর্নমেন্ট আছে, সেই গভর্নমেন্টের কাছে আমরা আশা করছি যে একটা গণতন্ত্র। শেখ হাসিনার 78তম জন্মবার্ষিকী পালন করছে, তাদেরকে জানাই অভিনন্দন, আন্তরিক শুভেচ্ছা যে এরকম একটা জন্মবার্ষিকী পালন করলো। সেখানে 10টা জুতা নিক্ষেপ করলে রাজু ভাস্কর্যের সামনে শেখ হাসিনার ফটোটা নিয়ে 10টা জুতা নিক্ষেপ করলে একটা মজো ভাই, এটার থেকে আমি বঞ্চিত হয়েছি। এই কারণে আমি খুব আমার খুব খারাপ লাগলো। আমি যদি থাকতাম তাহলে আমি ওতে অংশগ্রহণ করতে পারতাম। এখন জন্মই যে আজন্ম পাপ, সেটা শেখ হাসিনার জন্ম না হলে বোঝা যাইতো না। তার যে পাপের প্রায়শ্চিত্ত সে কিভাবে করবে সেটা সে নিজেও হয়তো জানে কিনা, তার দলের নেতা কর্মীরা তো জানেই না, তারা তো ওই দলকানা, ওইটা না কইলাম। আর আমি এই সরকারে এখন যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তার নিয়ে আমি একটু কথা বলি মনীষ ভাই। এই ভাত খাবেন ভাতারের, আর আপনি পিরিত করবেন যে বাসুরের লগে, আপনার এই পিরিত কেরা করতে কইছে? বাংলাদেশের মানুষ ইলিশের খাওয়ার যে আগ্রহ যতটা ছিল না, তার চেয়ে বেশি এই কয়দিনের ছবি দেখে ভিডিও দেখে আরো আগ্রহ জাগছে। কথাটাকে বুঝছেন? কারণ আমরা তো জানতাম যে ইলিশ আমাদের জন্য না, ইলিশ হয়েছে ভারতের জন্য। দেখেন, মধ্যপ্রাচ্য সহ কয়েকটা দেশ বছরে বছরে তারা আবেদন জানায় ইলিশ রপ্তানির আবেদন, ইলিশ আমদানি করার জন্য তারা জানায়, অথচ তাদেরকে ইলিশ দেওয়া হয় না। তাই আমরা আমাদের প্রবাসীরা যারা আছি তাদের ভ্যাট এবং ট্যাক্সের টাকা এবং কি তারা যে রেমিটেন্স পাঠায় সেই টাকায় কিন্তু এই দেশের অর্থনীতি সচল হয়। অথচ আপনি যে এই ভাত বাতারের খাইয়া তারপরে আপনি ফিরিত করবেন বাসরের লগে, এটা আজকে যে সরকারি ক্ষমতায় আসুক এটা দেশের জনগণ মাইনে নিবে না। আপনি যদি বাণিজ্য করতে হয়, আমরা এই যেসব দেশ থেকে যে আজকে পিনাকি দাদা একটা ভিডিও বানাইছে সেটা আপনারা দেখে নিয়েন, যেসব দেশ থেকে ইলিশ রপ্তানি করার ইলিশ আমদানি করার জন্য তারা যে পেপার গুলা দেয় বা তারা যে আবেদন জানায় সেগুলো ক্যান্সেল করে দিয়ে ভারতকে দেয়। যদি ভারতকে দেন, আপনি দেখেন অমিত শাহ কয়দিন আগে বলছে উল্টা করে লাভ ঝুলাই দেন, তারপরে আজকে আর একটা নেতা বিজেপির সে বলছে যে পাকিস্তান থেকে বাংলাদেশ যেমন আলাদা করতে পারছি বাংলাদেশকেও ভাগ করতে আমরা পারবো। আফসোস ভাই, আমি প্রত্যেকদিন এই কথা বলি, আসলে যে সরকার দেশপ্রেম থাকবে সেই সরকার ক্ষমতায় থাকবে। যদি এই মাথা বিক্রি করে যদি কারো ক্ষমতায় থাকতে হয়, সে ক্ষমতা দেশের মানুষ চায় না, মাথা বিক্রি করতে আমরা চাই না। ধন্যবাদ মনির ভাই আপনাকে। জি ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আব্দুল হাকিম। সম্মানিত সঞ্চালক মনির ভাই এবং আপনার বিজ্ঞ আলোচক বৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আওয়ামী লীগের রাজনীতি দেশে থাকবে না, তাকে নিষিদ্ধ করা হবে এবং কতদিনের জন্য নিষিদ্ধ করা হবে সেটারও একটা প্রক্রিয়া এবং সম্মানিত এবং বিজ্ঞ আলোচক বিন্দু তার বিভিন্ন রূপরেখা তুলে ধরেছেন এবং অতীত ইতিহাসও তুলে ধরেছেন। আমি এরশাদের সময় আন্দোলন হয়েছিল, দুজন মানুষ মারা গিয়েছিল, নূর হোসেন এবং ডাক্তার মিলন। এই দুজনের রক্তের উপর ভর করে এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল। তারপরে 2005 সাল পর্যন্ত একটা গণতান্ত্রিক ধারা এদেশে বজায় ছিল। 2008-এর পরে এসে গণতন্ত্রের আবার কবর রচনা হয়, যে কবর রচনা 2024 সালের 5 আগস্টের বিশাল এক গণহত্যার মধ্য দিয়ে এই আবার একটা গণতন্ত্র ফিরিয়ে আসার প্রক্রিয়া চলছে, কিন্তু প্রকৃত অর্থে এখনো গণতন্ত্র ফিরিয়ে আসেনি। তারই একটা রূপরেখা চলছে বা একটা ইন্টারিম গভর্নমেন্ট আছে, সেই গভর্নমেন্টের কাছে আমরা আশা করছি যে একটা গণতন্ত্র ফিরে আসবে। ফখরুল ইসলাম মিলন ভাই, আপনি অনেকগুলো কথা বললেন যে যে ক্ষমতা এসেছে সে এটা করেছে। এখন দেখেন, যদি একজন একটা কলা চুরি করে আর কেউ যদি একটা গরু চুরি করে এবং গরুর মালিককে হত্যা করে, তাহলে দুজনের অপরাধ একই রকম কিনা এবং দুজনের শাস্তি একই রকম হবে কিনা আপনি একটু লক্ষ্য করবেন। যে একজন কলা চুরি করেছে, সে বিক্রি করে খেয়ে ফেলেছে, পেটের দায়ে খেয়ে ফেলেছে, আর একজন গরু চুরি করেছে, তার আরো অনেক কিছু আছে এবং সেই গরুর মালিককে হত্যাও করে ফেলেছে। তাহলে দুইজনের অপরাধ একই রকম কিনা?
এবং দুজনের শাস্তি একই হবে কিনা। আপনি লক্ষ্য করেন যে একটা মানুষকে গুলি করে হত্যা করে তাকে আবার ট্যাগ করে তাকে আগুন জ্বালিয়ে দিয়ে পুড়ে ছাই করে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এর চাইতে নৃশংসতার বর্বরতা কি হতে পারে? পৃথিবীতে হিটলার 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছিল, তার নাৎসি বাহিনীকেও কিন্তু আপনার জার্মান থেকে নিষিদ্ধ করা হয়েছে। নাৎসি বাহিনী কিন্তু এখন আর নেই, নাৎসি বাহিনীর কথা কেউ বলতে পারে না, কিন্তু সে জার্মান হিটলার কিন্তু পালিয়ে যায়নি। অথচ আমাদের দেশে একজন গণহত্যা চালিয়ে নিজের জীবন বাঁচাতে সে অন্য দেশে পালিয়ে চলে গেল তার নেতাকর্মীদেরকে রেখে। এখন আমি ফখরুল ইসলাম প্রিন্স সাহেব আপনার কাছে জানতে চাচ্ছি, আপনার দলীয় গঠনতন্ত্রে কি লেখা আছে যে এই গণহত্যা করার পরে সে তার আরো আবার রাজনীতি করার অধিকার আছে কিনা এই বাংলাদেশে, যে রাজনীতি করতে পারবে কিনা? আপনার দলীয় গঠনতন্ত্রে এটা আছে কিনা, এটা বলবেন আমাকে। আমি একটু এন্টারিং গভর্নমেন্ট সম্বন্ধে বলতে চাই মনির ভাই, যে আসলে সরকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, জনতার, নাকি কোনো রাজনৈতিক দলের, এটা বুঝতে আমাদের একটু কষ্ট হচ্ছে। সরকারও এটা কোনো সঠিকভাবে ক্লিয়ার করছে না। আমরা একটু বুঝতে কষ্ট পাচ্ছি, কষ্ট হচ্ছে যে আসলে এটা কোন ধরনের সরকার এখন বর্তমানে বিরাজ করছে। আমি একজন উপদেষ্টার নাম বলি, ওয়াহিদুদ্দিন মাহমুদ। ইনি কিন্তু শেখ হাসিনার উন্নয়নের রূপরেখা বর্ণনা করতেন। উনি কিন্তু বর্তমানে এই এন্টারিং গভর্নমেন্টের শিক্ষা উপদেষ্টা। উনি কিন্তু বর্তমানে একজন শিক্ষা উপদেষ্টা। এই ঠোলাকে কেন, কি কামে এই ঠোলাকে হচ্ছে এই শিক্ষা উপদেষ্টা করা হলো এটা আমার জানা নেই। এইরকম আরো অনেক ঠোলা আছে যারা অতীতে এই শেখ হাসিনা সরকারের উন্নয়নের রূপরেখা বর্ণনা করতো। এই ঠোলারা কিন্তু এখন এই বর্তমান এন্টারিং সরকারের হচ্ছে উপদেষ্টা। এই ঠোলারা যতদিন এই সরকারে থাকবে ততদিন আমরা সঠিক, সুষ্ঠু এবং একটা সুন্দর সুন্দর অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন কখনোই আশা করতে পারি না। এই জন্য ঠোলাদেরকেও এই 2008 সালে যেমন পরিবর্তন এনে কেয়ারটেকার গভর্নমেন্টে পরিবর্তন এনে নির্বাচন করা হয়েছিল, এই ঠোলাদেরকেও পরিবর্তন করে একটা অবাধ, সুষ্ঠু নির্বাচনের জন্য সুন্দর একটা পরিবেশ তৈরি করা উচিত আমি মনে করি। যদি এই বিপ্লব ব্যর্থ হতো তাদের। ধন্যবাদ মনির ভাই আমাকে সুযোগ দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। জহির, আনমিউট করেন। ধন্যবাদ মনির ভাই, আপনি সহ প্যানেলের অতিথি পক্ষে আসসালামু আলাইকুম। মনির ভাই, আমি বেশ কিছুদিন সোশ্যাল মিডিয়াতে দেখছি যে মাস্টার মাইন্ড নিয়ে একটা বিতর্ক চলছে, যে কে মাস্টার মাইন্ড বা কারা এই আন্দোলনকে পিছন থেকে পরিচালনা করেছে। এই যে বিতর্ক, এখানে কি কোনো এত বড় আন্দোলনে বাংলাদেশের, আমরা জানি বাংলাদেশের ছাত্র জনতা সহ এই যে বিভিন্ন দলগুলো আছে, বিএনপি বলেন, জামাত বলেন, সবাই একসাথে রাস্তায় নেমেছিল। তাহলে এখানে একজন কোনো একক ব্যক্তির মাধ্যমে কি এই দেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে কিনা, বা এই বর্বর খুনি এবং গণহত্যাকারী শেখ হাসিনাকে পদত্যাগ করতে বাধ্য করেছিল কিনা একজন ব্যক্তির মাধ্যমে কিনা। আর আমি একটু দুঃখ প্রকাশ করলাম যে ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে জীবন দিয়েছে, যারা নিহত হয়েছে, তাদের উপর দিয়ে দাঁড়িয়ে আমরা যে ইন্টেরিয়াম সরকার গঠন করলাম ডক্টর ইউনূস স্যারের মাধ্যমে, উনি বরেণ্য ব্যক্তিত্ব, ওনাকে আমি শ্রদ্ধা করি, কিন্তু উনি জাতিসংঘে ভাষণে যে একজন ব্যক্তিকে মাস্টার মাইন্ড হিসাবে পরিচয় করিয়ে দিয়েছেন, এতে আমি খুবই দুঃখ পেয়েছি যে একজন ব্যক্তিকে কেন উনি মাস্টার মাইন্ড হিসাবে পরিচয় করে দিলেন। তাহলে কি ওই লোকই এই বাংলাদেশ স্বাধীন করেছেন? তাহলে যারা জীবন দিল, আজকে আমি একটা টিভিতে দেখলাম যে আপনার 1581 জন নিহত হয়েছে এই আন্দোলনে, মানে এই যে 36 দিনের আন্দোলনে, এবং 30,000-এর অধিক আপনার আহত হয়েছে। তাহলে এই আর 1581 জন আর 30,000-এর উপর আহত, তাহলে এই ব্যক্তিরা কি আন্দোলনে ছিল না? যারা নিহত হয়েছে তারাও কি মাস্টার মাইন্ড না, নাকি শুধু একজন ব্যক্তি মাস্টার মাইন্ড? আমি এখানে খুব দুঃখ পেয়েছি, ওনার মতন একজন ব্যক্তিত্ব এখানে একজনকে মাস্টার মাইন্ড হিসেবে পরিচয় করে দেওয়ার জন্য। আর আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, যারা এখনো চিকিৎসাধীন আছে, যারা নিহত হয়েছে বা এখন যারা নিহত হয় নাই চিকিৎসাধীন আছে, তারা আমি বিভিন্ন জায়গায় দেখছি তাদের অভিযোগ আসছে যে তাদেরকে এখনো সরকারের পক্ষ থেকে কোনো ধরনের সহযোগিতা কিংবা তাদেরকে এখনো সেরকম কোনো উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়নি। আমি আপনার মাধ্যমে বলতে চাই যে তাদেরকে যেন অনতি বিলম্বে তাদের খোঁজ খবর নিয়ে তাদেরকে অতি সত্বর তাদের করা হয়, যেন উন্নত চিকিৎসা ব্যবস্থা করা হয়। আর একটা কথা বলতে চাই যে এখন দেখেছি যে সোশ্যাল মিডিয়াতে আরেকটা আসছে যে অর্থাৎ শিবির নামে তারা আত্মপ্রকাশ করছেন। এখন আমার একটা প্রশ্ন শিবিরের ভাইদের কাছে, যে ওনারা 15 বছর হঠাৎ করে ওনারা এতদিন আমি শেষ করে দিচ্ছি,
হ্যাঁ, শেষ করে দিচ্ছি। আমি এই ওনারা যখন 15 বছর আত্মপ্রকাশ করতে পারেন নাই, এখন দেশ স্বাধীন হওয়ার পর ওনারা আত্মপ্রকাশ করছেন এবং ওনারা বলছেন যে এই আন্দোলনের ওনারা মাস্টার মাইন্ডের ভূমিকা পালন করেছেন। তাহলে এই 15 বছর ওনারা ছাত্রলীগের সাথে থেকে যেই আন্দোলন, যে ছাত্রদেরকে ছাত্রলীগ যে অত্যাচার নির্যাতন করেছিল, তাহলে এটার অংশীদার তারা হবে কিনা? কারণ তারা এই 15 বছর ছাত্রলীগের ভিতরে নাকি থেকে তারা কাজ করেছে, শিবিরের কাজ করেছে। তাহলে তারা এই ছাত্রলীগ বা আওয়ামী লীগের অত্যাচারের যে নির্যাতনের তারা দায়ভারটা বহন করবে কিনা? আমার একটা প্রশ্ন আপনার মাধ্যমে রয়ে গেল।